সূর্য মামার ঘুম ভেঙেছে অনেকক্ষণ নাগাদ, তবুও সুমনের ঘুম ভাঙেনি। বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, তার যেন দুনিয়ার কোনো হেলদোল নেই। তার পাশ থেকেই একজন মানুষ উঠে গিয়েছে, সেদিকেও কোনো খেয়াল নেই। ফজরের একটু আগে ছাদ থেকে ঘরে ফিরেছে তারা। ঘরে এসে যে যার মতো ঘুম, যদিও সামিন ঠিক সময় ঘুম থেকে উঠে গেছে, কারণ তার অফিসে যেতে হবে। গোসল ছেড়ে এসে গুরুত্বপূর্ণ একটা ফাইল হাতে নিয়ে সবাই বসে দেখতে লাগলো। 10-15 মিনিটের মতো ফাইলটা দেখে দেয়াল ঘড়ির দিকে তাকাতে দ্রুত উঠে দাঁড়ালো। হাতে একদমই সময় নেই, অফিসে 8টার মধ্যে পৌঁছাতে হবে। কয়েকটা দরকারি ফাইল ব্যাগে ভরে নিয়ে ঘর থেকে বেরোনোর আগে এক নজর সুমনাকে দেখে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলের কাছে এসে আশেপাশে কাউকে দেখতে পেল না, তাই রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সেখানে সবাই আছেন, সাথে দেওয়া ফারজানা, ময়নার মা। তারা নাস্তা তৈরি করছে। দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেল তারা সামিন আর সুমনের ব্যাপারে কথা বলছেন। হালকা গলা খাকড়ে দিয়ে শান্ত ভঙ্গিতে সামিন বলল, আজকে নাস্তা পাওয়া যাবে নাকি এভাবেই চলে যেতে হবে? দরজা দিকে তাকালে সবাই। সাজেদা মুচকি হেসে বললেন, তোর নাস্তা অনেক আগেই তৈরি হয়ে গেছে, টেবিলে গিয়ে দেখ, হটপটে রাখা আছে। এত দ্রুত? বাব্বা, আমি তো ভেবেছিলাম না খেয়েই যেতে হবে আজ। এমনই রেড টুকরো বউ থাকতে তোর কপালে দুর্দশা কখনোই লাগবে না। নাস্তা কি সুমনা বানিয়েছে? হ্যাঁ, ময়নার মা উঠে দেখে টেবিলের ওপর নাস্তা রাখা। কিন্তু সুমনা তো ঘুমাচ্ছে মা। আরে বাবা, তার কাজ শেষ করে গিয়েই ঘুমাচ্ছে, বুঝতে পারছিস না? আমি তো ভেবেছি আগামী 2 দিন সে ঘুম থেকে উঠবে না। যাই হোক, আমার ভাবনা ভুল, তবে কাজটা মন্দ হয়নি। আমার এক্ষুনি বেরোতে হবে। তোর ভাগ্যটা ভালো, তাই এমন একটা মেয়েকে নিজের বউ হিসেবে পেয়েছিস, বুঝলি? এখানকার এই প্রশংসা গেল আমার শাশুড়ি মায়ের জন্য। সেখানে উপস্থিত থাকা সবাই একসঙ্গে হেসে উঠল। ফারজানা সামিনের দিকে এগিয়ে এসে বলল, কানমোলা না খেতে চাইলে এখন থেকে যা, দুষ্টু ছেলে। সামিন তাকে সম্মান জানিয়ে মাথা নিচু করে বলল, আপনি যাহা আদেশ করিবেন মা। এক দৌড়ে সেখান থেকে চলে এলো সামিন। হটপট থেকে খাবার বের করে আরামসে খেতে শুরু করলো। ঘরে এসে ইউনিফর্ম পরে তৈরি হয়ে গেল। ফাইলের ব্যাগটা হাতে নিয়ে বিছানার কাছে গেল। সুমনের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে কপালে আলতোভাবে চুমু এঁকে দিয়ে এক মুহূর্ত দেরি করলো না। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচে চলে এলো। গাড়ি নিয়ে মাহমুদুল অপেক্ষা করছে সামিনের জন্য। সামিনকে দেখতে পেয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সামিনের সামনে দাঁড়িয়ে তাকে স্যালুট দিয়ে তার হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। গাড়ির কাছে আসতেই দরজা খুলে দিল। সামিন ভেতরে বসলো। মাহমুদুল সেই ব্যাগটা নিয়ে ড্রাইভিং সিটে বসে অতি সম্মানের সহিত বলল, স্যার, আপনাকে পেয়ে এই ক্যান্টনমেন্টের সবাই একদম উৎসব শুরু করে দিয়েছে। সবার মুখে মুখে একই নাম, তাদের চোখে মুখে অদ্ভুত এক আনন্দ দেখতে পেয়েছি, যা দেখে খুব ভালো লেগেছে। সেটা নয় বুঝলাম, কিন্তু গাড়িটা তো স্টার্ট করো। 9টা নাগাদ মিটিং আছে, ঠিক সময় মতো পৌঁছতে না পারলে প্রথম দিনে তোমার নামও খারাপ হবে, সঙ্গে আমারও। সরি স্যার। ইটস ওকে। গাড়ি স্টার্ট করলো মাহমুদুল। সামিন উচ্চপদে পদার্পণ করা থেকেই মাহমুদুল তার সঙ্গে রয়েছে। মাহমুদুল নিজেও একজন সৈনিক বটে। সুমনার স্কুলে যাওয়ার সময় হয়েছে, তবে তার কোনো পাত্তা নেই। সানিম স্কুলে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে বসে আছে। মেয়ের দেরি দেখিয়ে ফারজানার ঘরে এলেন। পুরোনো সিস্টেম হাত পা সরিয়ে সিটে ঘুমাচ্ছে। চটজলদি ফারজানা গিয়ে ডাকলেন, এই সুমনা, ওঠ, অনেক বেলা হয়েছে তো। শামিন চলে যাচ্ছে স্কুলে, তুই কখন যাবি? ঘুম ঘুম গলায় সুমনা উত্তর দিল, যাক, তাতে আমার কি? আমার কি পা নেই? আমি ওকে ছেড়ে যেতে পারবো না? অসময়ে গিয়ে কি হবে? ঘড়িটা খুলে সময় একটু পিছিয়ে দাও না মা, ঘুম হয়নি আমার এখনো। ফারজানা চোখ পাকিয়ে বললেন, এখনই যদি না উঠেছিস তাহলে কিন্তু আমি হাত চালাতে বাধ্য হব, বলে দিচ্ছি। এই তো ঘুমিয়েছি, এত ডাকাডাকি করো না তো মা। ভালোভাবে বলছি, ওঠ। ধ্যাত। আস্তে ধীরে উঠে বসল সুমনা। দুহাতে চোখ দুটো ডোলে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে গেল। ফারজানা ধীরে সুস্থে বিছানা গুছিয়ে বেরিয়ে গেলেন। সুমনা আর সানিমকে নিয়ে বেরিয়ে গেলেন রফিকুল্লাহ। কিছুক্ষণ পর সাজেদা এবং ফারজানাও বেরোলো। তাদের উদ্দেশ্য ফারজানাকে ডাক্তার দেখানো। আজকাল তার একটু বেশি ভালো লাগছে, নিজেকে সুস্থ লাগছে। নিজ জেলার ডাক্তার স্পষ্ট বলে দিয়েছিলেন আর কোনো ওষুধে কাজ হবে না। হাতে সময়ও অল্প স্বল্প, অথচ এখানকার ডাক্তারের ওষুধ খেয়ে শরীর তেমন খারাপ লাগে না। তবে মাঝে মাঝেই বড্ড ক্লান্ত অনুভব করেন তিনি। সে সময়ে নিজেকে আসলে একজন রোগী মনে হয়।
ডাক্তার দেখানো শেষ হতেই গাড়ির কাছে আসেন তারা। গাড়ির ভেতর থেকে রানা তাদের দেখতে পেয়ে চট করে বাইরে বেরিয়ে এসে দরজা খুলে তাদের ভেতরে বসিয়ে দিলেন। সাধুদা আয়েশ করে বসে বললেন, রানা বাবা, এখান দিয়ে যেতেই রাস্তার পশ্চিম দিকে একটা নদী আছে, সেখানে চলো। জি আচ্ছা খালাম্মা। মুহূর্তের মধ্যেই গাড়িটা স্টার্ট করলো রানা। রানা হলো সে যাকে কিছু মাস আগে একটা চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সামিন। সামিন সুমনা ময়নাদের গ্রাম থেকে ফিরে আসার কয়েকদিন পরেই রানা পুরো পরিবার নিয়ে ময়নার মায়ের সঙ্গে ঢাকায় আসে। এখানে আসার পর 2 মাসের মতো সামিন তার নিজের টাকায় রানার পরিবারকে চালায়। এবার থেকে রানা সাধুদার গাড়ি চালাতে থাকে, ভালো বেতনও পায়, তা দিয়ে সংসার চলে যায়। রানার বোনকে দ্বিতীয় বিয়ে দেওয়া হয়েছে, সে তার মেয়েকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। রানার মা, যিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, তাকে পাবনা মানসিক হাসপাতালে 3 মাসের মেয়াদি চুক্তি করে রেখে আসা হয়েছিল। রানার সঙ্গে রফিকুল্লাহ নিজে গিয়েছিলেন। সব কিছু ভালোই হলেও মারা গিয়েছে রানার বাবা। ঢাকায় এসে ডাক্তারও দেখিয়েছে, তবে শেষ রক্ষা হয়নি। রানা খুব ভালো ভদ্র একটা ছেলে, সাধুদা বেশ পছন্দ করেন। অল্প কিছু সময়ের মধ্যে প্রিয় হয়ে উঠেছে সে। নদীর পাড়ে এসে গাড়ি থামলো। সাধুদা ফারজানা নেমে দাঁড়ালেন। রানা দরজা ধরে বলল, খালাম্মা, এখানে তো গাড়ি রাখা যাবে না, আমি বরং ওইদিকে গিয়ে বসি। ফেরার সময় হলে আমাকে একটা কল করবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসব। সাধুদা মুচকি হেসে পার্স ব্যাগ থেকে কিছু টাকা বের করে রানার হাতে গুছে দিয়ে বললেন, দুপুর তো গড়িয়ে যাচ্ছে, কিছু খেয়ে নিও। জি আচ্ছা। রানা গাড়ি নিয়ে চলে গেল। সাধুদা ফারজানার হাত ধরে হাঁটতে লাগলেন। নদীর পাড়ে বিভিন্ন খাবারের দোকান। ফারজানাকে এক পাশে বসিয়ে রেখে সাধুদা উঠে এসে 1 প্যাকেট পপকর্ন নিয়ে পুনরায় সেখানে গিয়ে ফারজানার একদম কাছেই বসলেন। প্যাকেটটা ছিঁড়ে ফারজানার দিকে এগিয়ে দিয়ে বললেন, ছোটবেলায় 2 প্যাকেট কেনার মতো সামর্থ্য ছিল না, তাই 1 প্যাকেট দুজনে ভাগাভাগি করে খেতাম। আর আজ পুরো দোকানটা কিনে ফেলার সামর্থ্য হয়েছে। তবে কেন জানি না, 1 প্যাকেট ভাগাভাগি করে খাওয়ার মধ্যে আলাদা এক ধরনের শান্তি আছে, তাই মন চাইলো না একের অধিক কেনার। তুই কি পাগল হয়েছিস সাজু? লোকে কি বলবে, বুড়ি হয়ে পপকর্ন খাচ্ছে? আমাদের এত বেশি বয়স হয়নি বুঝলি, আমাদেরও শখ আহ্লাদ আছে। তুই অযথা বুড়ি বানিয়ে দিলি। হ্যাঁ, তোর বয়স তো সবে মাত্র 16। মজা নেওয়া বাদ দিয়ে খা জলদি। ফারজানা দীর্ঘশ্বাস ফেলে প্যাকেট থেকে পপকর্ন নিয়ে বললেন, খুব তাড়াতাড়ি আমাদের সোনালি দিনগুলো ফিরিয়ে গেল, তাই না? মাঝে মাঝে চোখ দুটো বুজে ভাবতে থাকি, সে সময়ে যেন সব কিছু চকচকে চোখের সামনে ভেসে ওঠে। খুব আফসোস হয় জানিস, কেন যে বড় হতে গেলাম আমরা। সময় কারোর জন্য বসে থাকে না, তার কাজই সকাল দুপুর ছুটে চলা, এবং সে তাই করে। তবে এটাও সত্যি যে আমরা জীবনের যে কোনো বয়সে এসেও আমরা নিজেদের অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করতে পারি। এতে লজ্জিত হওয়ার কিছু নেই। বাঁচবো আর 2 দিন, লোকে কি বলবে না বলবে সেসব ভেবে আমাদের কাজ নেই। মিষ্টি হেসে সাধুদার কাঁধে নিজের বাথারে রাখলেন ফারজানা। স্কুল থেকে বাসায় ফিরে তুমুলভাবে খোঁজ চালাচ্ছে মায়েদের। কোনো একটা ঘর আর বেলকনি খোঁজা বাদ রাখেনি সুমনা আর সানিম। এক পর্যায়ে এসে ভয়াবহভাবে রেগে গেল সুমনা। বয়নের মাকে রেখে তার কাছ থেকে জানতে পারে যে সাজুদা ফারজানা বেরিয়েছে। ড্রয়িং রুম থেকে হুড়মুড় করে ঘরে এসে ফ্রেশ হয়ে নিল। দুপুরের খাবার খেয়ে টিভির সামনে বসলো। সানিম নিজের ঘরে গিয়ে গেম খেলা শুরু করে দিল। খানিকক্ষণ টিভির সামনে বসতেই প্রচণ্ড বেগে ঘুম পেল। কোনো রকম ঘর পর্যন্ত এসে থাপ করে শুয়ে পড়ল। রাত হয়েছে অনেক। স্বামীর মাত্র অফিস থেকে ফিরেছে, এখনও সে নিজের ঘরে আসেনি। কোনো এক বিশেষ প্রয়োজনে রফিকুল্লাহ ডেকেছে, তাই ড্রয়িং রুমে বসে মনোযোগ দিয়ে বাবার কথা শুনছিল। কথা শেষ হতেই ঘরে এলো। পুরো ঘরটা ঘুটঘুটে অন্ধকার। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সুইচবোর্ড খুঁজে বের করে আলো জ্বালিয়ে দিয়ে বিছানার দিকে চোখ পড়তেই হতভম্ব হয়ে যায় সামিন। লাল টুকটুকে একটা শাড়ি পরে পায়ের ওপর পা তুলে বসে আছে। আজ তার ভাবভঙ্গি পরিবর্তন মনে হচ্ছে। সামিন দরজা আটকে দিয়ে এক পা এগিয়ে এসে হেসে বলল, কি ব্যাপার, আজ হঠাৎ শাড়ি পরেছ? সুমনা উঠে দাঁড়ালো আর এক দফা ধাক্কা খেলো সামিন। শাড়িটা অতিরিক্ত পাতলা হওয়ায় পেটের ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। শুধু এতটুকুই নয়, ব্লাউজের হাতার একদমই শর্ট, সেই সঙ্গে উন্মুক্ত পিঠ। উপরের দিকে শুধু একটা ফিতা আর নিচের দিকে সম্ভবত 2 হুক, ব্যাস, এছাড়া আর কিছুই নেই। কিন্তু এসব সুমনা কোথা থেকে পেল?
স্বামীন তো ভুলেও এই সমস্ত কিছু এনে দেয়নি। তবে সুমনা এগিয়ে এসে স্বামীনের হাত ধরে টেনে টুনে নিয়ে বিছানার উপর বসিয়ে দিল। স্বামীন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আদৌ কি সে সব সত্যি দেখছে, নাকি মনের ভুল? হাঁটুর উপরে বসে গলা জড়িয়ে ধরল স্বামীনের। স্পর্শ পেয়ে স্বাভাবিক হলো স্বামীন। নিজের সামনে সুমনা কিভাবে দেখিয়ে কিছুটা রাগ মিশ্রিত গলায় বলল, কি হচ্ছে এসব? মাথা কি পুরোটা গেছে নাকি? এগুলো কি ধরনের আচার আচরণ সুমনা? উল্টাপাল্টা কিছু খেয়েছো নাকি? খাইনি, তবে খাবো। মাথা গরম করো না। এই বাজে শাড়ি, ব্লাউজ এবং এই বাজে বুদ্ধিটা তোমার কে দিয়েছে তার উত্তর দাও। এর আগে সব পাল্টে এসো। আমি তো এভাবে অন্য কোনো মানুষের সামনে যাইনি, শুধু তোমার সামনে এসেছি। আমার সামনে এভাবে আসার প্রয়োজন নেই, খুবই বাজে দেখতে লাগছে। বাজে বললে কেন? এত টাকা দিয়ে এগুলো কিনে এনেছি, সাজগোজ করেছি, এসব কি এমনি এমনি? তোমাকে উদ্ভট কায় কারবার কি আমি করতে বলছিলাম? শোনো সুমনা, তোমার সাধারণভাবে খুব মিষ্টি লাগে দেখতে। আমাকে এমনি বললে ভালো লাগে। চুমু দাও এখন। পরে দেবো, আগে ফ্রেশ হয়ে আসি। এক্ষুনি দিতে হবে। সুমনার কপালে একটা চুমু দিয়ে বলল, এবার হয়েছে, এখন ওঠো। হয়নি, একটা দিয়েছো কেন? আচ্ছা সারা রাত ধরে দিব, আগে ফ্রেশ হয়ে আসি। বারবার এক কথা বলো না তো, যেটা বলেছি সেটা করো। দুগালে নাকের ডগায় থুতনিতে চুমু দিয়ে বলল, হয়েছে? না, গলায় দাওনি তো। আরে বাবা, আমাকে ফ্রেশ হয়ে আসতে দাও আগে, তারপর যেখানে বলবে সেখানে দেবো। আচ্ছা তাহলে যাও, সময় কিন্তু অল্প। কোল থেকে উঠে দাঁড়ালো সুমনা। স্বামীন চট করে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। পাক্কা 10 মিনিট পর বেরিয়ে এলো, চুল মুছতে মুছতে। পরনে শুধু একটা ট্রাউজার, উন্মুক্ত শরীরটাই ফোঁটা ফোঁটা পানি লেগে আছে। সুমনা ইশারা করে আগের জায়গায় বসতে বলল। স্বামীন হাত থেকে তোয়ালিটা রেখে বসলো। তার সামনে দাঁড়িয়ে আছে সুমনা। হঠাৎ কাঁধ থেকে শাড়ির আঁচলটা ছেড়ে দেই। তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেই স্বামীন। দাঁতে দাঁত চেপে বলল, কি অসভ্যতম করছো? তুমি এমন কেন করছো বুঝতে পারছি না তো আমি। ঠিক আমিও বুঝতে পারছি না, হঠাৎ তোমার কি হলো যার জন্য এমন আচরণ করছো? আমার কিছু হয়নি, একদম ঠিক আছি আমি। সুমনা সোজা গিয়ে সামিনের কোলে বসলো, পিঠটা তার মুখের কাছে দিয়ে। কিন্তু সামিন নিজের মুখ সরিয়ে নিয়ে বলল, আজ তোমার সমস্যাটা কি বলো তো? পিঠে, ঘাড়ে, গলায় দাও চুমু। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আপাতত সামিনের এমন কিছু ইচ্ছে ছিল না, কারণ সুমনার এখনো প্রাপ্ত বয়স হয়নি। এক প্রকার বাধ্য হয়ে পিঠে ঠোঁট শুয়ে দিল। মৃদু কেঁপে উঠল সুমনা। একে একে ঘাড়ে গলায় চুম্বন করতেই নেশে ধরে গেল তার। এখন আর বিবেক বুদ্ধি কাজ করছে না। সুমনা যা কিছু করতে বলছে সামিন তাই করছে। একটিও দ্বিমত পোষণ করছে না সে। চুলের খোপা খুলে দিতেই উন্মুক্ত পিঠ কালো চুলে আড়াল করে নিল। আলতো হাতে চুলগুলো সরিয়ে তাতে নাক ডুবিয়ে দিল। চুলের ঘ্রাণে ম ম করছে। আর যেন নেশালো হয়ে উঠল সামিন। একটা ফিতা ধরে টান দিতেই খুলে গেল পুরো ফিতাটা। নিজের কোল থেকে আলগোছে বিছানার উপর শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ল সামিন। গলার কাছে কিছু চুল বিরক্ত করছে। খুব যত্নে সেই চুলগুলো সরিয়ে মুখ গুজে দিল। সুমনাকে নিজের বুকের উপর দিয়ে শুয়ে পড়ল সামিন। ঝাঁকুনি পেয়ে পেছনের চুলগুলো সব এসে সামিনের মুখের উপর আঁকড়ে পড়েছে। আচমকা নিজের ঠোঁট জোড়া সামিনের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। সামিন তার হাত দুটো সুমনার পিঠের কাছে নিয়ে হোক খুলতে যাবে, এমন সময় বুকের উপর থেকে সযত্নে সরিয়ে দিল সুমনাকে, যাতে করে সে ব্যথা না পায়। চট করে বিছানা থেকে উঠে একটু দূরে সরে বিমুখ হয়ে দাঁড়িয়ে হালকাভাবে গলা খাঁকড়ে দিয়ে বলল, শাড়ি পাল্টে ডেকে নেই আমায়। উঠে গেলে কেন? সময় হলে শুয়ে যাব। এখন কি তবে অসময়? অবশ্যই। আমি কিন্তু সবকিছু বুঝতে পারি এখন। স্পষ্টভাবে বুঝতে শেখো আগে। সবসময় বেশি বেশি করো তুমি। তার কথায় গুরুত্ব না দিয়ে সোজা বেলকুনিতে গিয়ে বসল। সুমনা এসব শাড়ি টাড়ি পাল্টে রোজকার পোশাক পরল। চুল আছড়ে মুখটা ভালোভাবে ধুয়ে বেলকুনির দরজার কাছে গিয়ে বলল, ভেতরে এসো। স্বামীন ভেতরে এসে ওয়ার্ডরোব থেকে একটা গেঞ্জি বের করে পরে নিয়ে বিছানার এক পাশে বসে শান্ত গলায় বলল, আজ যেটা করছিলে বা হচ্ছিল, আমি চাই না দ্বিতীয় দিন এটা করো বা হোক। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তুমি এটা নিজ থেকে করনি। হতে পারে কেউ তোমাকে এই ব্যাপারে কিছু বলেছে, আবার এমনও হতে পারে তুমি কোথাও দেখেছো। তোমার এই বয়সটাই আবেগের, তাই হয়তো আজ এটা করলে। কিন্তু তোমায় মনে রাখতে হবে, আবেগের বশে কিছু করা ঠিক না, কারণ সে সময় মানুষ বোধ বুদ্ধিহীন হয়ে পড়ে, যার ফলে মানুষ সঠিকটা বুঝতে পারে না। চোখের সামনে বাস্তবতা দেখতে পেয়েও অবাস্তবতা নিয়েই পড়ে থাকে। আমি চাই না তুমি তেমন কিছু করো।
তুমি আর সামান্য একটু বসতে শিখলেই হবে। আপাতত নিজেকে সামলে রাখো। সুমনা মাথা নিচু করে নিল। তার এমন কাজে সে ভীষণ লজ্জাবোধ করছে। তাকে চুপ থাকতে দেখে সামিন পুনরায় বলল। এসব বুদ্ধি কোত্থেকে এসেছে? মাথা নোয়ানো অবস্থায় সুমনা উত্তর দিল। একটা ভিডিও দেখেছিলাম, মেয়েটা তার স্বামীর সাথে এমন করে, কিন্তু সেখানে ভদ্রলোক তোমার মতো ক্ষেপে যায়নি। সে অনেক ভালো ছিল, মেয়েটাকে খুব আদর করেছে জানো। কথা বলার মাঝখানেই সুমনার কণ্ঠ বদলে গেল। মানে সে কান্না করছে। সামিন তার হাত ধরে টেনে নিজের কাছে এনে এক ভ্রু উঁচিয়ে বলল। তবে কি তোমায় আদর করি না, ভালোবাসি না? নিশ্চুপ রইল সুমনা। গাল বেয়ে এক ফোঁটা পানি টুপ করে সামিনের হাতের উপর পড়ল। ভীষণ মায়া লাগলো সামিনের। টেনে কোলে বসিয়ে দিয়ে বলল। কাঁদছো কেন তুমি? আচ্ছা তুমিই বলো তো, এরকম পাগলামি কেউ করে? সামিনের গলা ঝরিয়ে ধরে কেঁদে উঠল সে। মাথায় হাত বুলিয়ে নরম গলায় সামিন বলল। তুমি তো বললে যে তুমি নাকি বড় হয়ে গেছো, তবে বড়রা কি সামান্য ব্যাপারে ছোটদের মতো ভ্যা ভ্যা করে কাঁদে? শোনো না, আমার না খুব ক্ষুধা পেয়েছে। তুমি যদি এভাবে কাঁদতে থাকো তাহলে আমি কি করে খেতে যাব বলো? কোল থেকে উঠে পাশে গিয়ে বসল সুমনা। সামিন তার দিকে ঘুরিয়ে বসে বলল। তুমি খেয়েছো? হ্যাঁ। ঠিক আছে, আমি খেয়ে আসছি। সামিন বেরিয়ে গেল। সুমনা ওড়না দিয়ে চোখ মুখ মুছিয়ে শুয়ে পড়ল। একদম কোনায় গিয়ে কপালের উপর হাত রেখে চোখ বন্ধ করে নিল। 2-1 মিনিট পরেই সামিন ডাকলো। তার ডাক শুনে চোখ খুলতেই খাবারের প্লেট হাতে সামিনকে দেখে বলল। কি হয়েছে? খাবে, উঠে বসো। বললাম তো আমি খেয়েছি। ওহো ম্যাডাম, তুমি মিথ্যে বলা একদমই কাঁচা, বুঝলে? আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। উঠে বসো। হাত ধরে টেনে টুনে কোনো রকমে তুলে বসিয়েছে। খাবার মাখিয়ে প্রথম লোকমাটা সুমনার মুখে দিয়ে বলল। এত গিন্নি সাজার দরকার নাই, ঠিক সময় মতো খেয়ে ঘুমাবে। আমার জন্য না খেয়ে বসে থাকতে হবে না। অফিস থেকে বাবার আসতে দেরি হলে মাও তো এই একই কাজ করে। তেমন আমরাও আগে বাবা মা হই, তারপর দেখা যাবে। কয়েক লোকমা খেয়ে বলল তার পেট ভরে গিয়েছে, তাই আর খেল না। সামিন খেয়ে দিয়ে প্লেটটা জায়গায় রেখে এসে ঘরের আলো নিভিয়ে দিল। ডিম লাইট জ্বালিয়ে এসে শুয়ে পড়ল। সুমন তার আগের জায়গাতেই শুয়ে আছে। সামিনের উপস্থিতি টের পেয়ে আরও চেপে যাচ্ছে ওদিকে। সামিন বুঝতে পেরে সেও চেপে যাচ্ছে সুমনের দিকে। এক পর্যায়ে থেমে গেল সুমনা, কারণ সামনে আর বিন্দুমাত্র জায়গা নেই। আলগোসে সুমনার পেটের উপর হাত রাখল। তার কানের কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল। আরও এগিয়ে যাও। পেটের উপর থেকে হাতটা সরিয়ে দিয়ে সুমনা বলল। বিছানায় জায়গা না থাকলেও মেঝে তো ঠিকই আছে। মেঝে পর্যন্ত যেতে দিলে তো? ভালো লাগছে না, দূরে যাও। কেউ একজন বলেছিল আমাকে ছাড়া নাকি সে থাকতেই পারে না। ভুল বলেছিলাম। তাহলে এতগুলো টাকা খরচ করে এখানে বদলি হয়ে আসাটাই মস্ত বড় ভুল হয়েছে আমার। ঠিক আছে, ব্যাপার না, চাইলে এখনো আগের জায়গায় ফিরে যেতে পারবো। সামিনের দিকে ফিরে তার বুকের মাঝে চুপটি করে নিজেকে লুকিয়ে নিল। সামিন একগাল হেসে সুমনের মাথায় চুমু দিল, কারণ তার মুখ এমনভাবে নিখোঁজ করে রেখেছে সেই মুখটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব শক্ত করে বুকের সাথে চেপে ধরল, যাতে এখান থেকে কখনো না হারিয়ে যায়। অমূল্য রত্ন এটা, হারিয়ে যাওয়া একদমই চলবে না। তাকে খুব যত্নে আগলে রাখতে হবে। সুমনের এমন নীরবতা বলে দিচ্ছে সে ঘুমিয়ে গিয়েছে। সারা দিনের সকল ক্লান্তি এক দীর্ঘশ্বাসে মুছে দিয়ে চোখ জোড়া বন্ধ করলো সানি।